এবিসি মিঠা কড়া। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এফএম 89.2 এর সাম্প্রতিক বিষয় নির্ভর নিয়মিত আয়োজন এবিসি মিঠা কড়ায়। আজ 25শে মার্চ রোববার। এবিসি মিঠা কড়ায় আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বছর প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনায় স্টুডিওতে অতিথি হয়ে এসেছেন এম সঞ্জীব হোসেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌশলী গবেষক হিসেবে কাজ করছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আন্তর্জাতিক অপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের দাবিতে সক্রিয় ব্যক্তি এবং সংগঠনগুলোর আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজিক ফোরাম আইসিএসএফ এর লিগ্যাল টিমে তিনি একজন সক্রিয় সদস্য। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আইনে স্নাতক সঞ্জীব ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজি এবং ক্রিমিনাল জাস্টিস বিষয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। সঞ্জীব হোসেন, আপনাকে এবিসি রেডিওতে স্বাগতম। জি, থ্যাংক ইউ। শ্রোতা, সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের স্টুডিও থেকে এবিসি মিঠা করা সরাসরি প্রচারিত হয়। আজকের বিষয় থেকে মোটামুটি আপনারা পরিষ্কার হয়েছেন যে যেহেতু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 বছর পূর্তি এবং নতুন একটি ট্রাইব্যুনাল আজ কাজ শুরু করেছে, সুতরাং আমরা এই বিচার প্রক্রিয়া, এর গতি প্রকৃতি এবং এ নিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা এবং সেই জায়গা থেকে আমাদের প্রাপ্তিটুকু কতটুকু সেই বিষয়গুলো আজকের আলোচনায় উঠে আসবে। তো আজকের বিষয় নিয়ে আলোচনা শুরুর আগে প্রিয় শ্রোতা, আমরা প্রথমেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 বছর পূর্তি এবং নতুন ট্রাইব্যুনালের কাজ শুরু করা নিয়ে এক সংবাদ সম্মেলনে আজ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজবাউদ্দিন আহমেদের একটু বক্তব্য দিয়েছেন। তার কিছু চুম্বক অংশ আমরা শুনব, তারপরে আমরা ফিরে আসবো আমাদের আজকের অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে সক্রিয় গবেষক সঞ্জীব হোসেনের কাছে। এবিসি মিঠা কড়া। বিগত 2 বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল স্বচ্ছতা, নিরপেক্ষতার মাধ্যমে তার বিচার কাজ চালিয়ে আসছেন, যা দেশি ও আন্তর্জাতিক বিচারাঙ্গনে যথেষ্ট সুনাম অর্জন করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযুক্তদের অধিকারসমূহ যথাযথভাবে নিশ্চিত করার জন্য আমাদের মাননীয় ট্রাইব্যুনাল যথাযথ আদেশ ও নির্দেশ দিয়েছেন। আপনারা জানেন, ট্রাইব্যুনালের আদেশের ফলে আব্দুল আলীম সাহেব জামিনে আছেন, অধ্যাপক গোলাম আজম সাহেব হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাসা থেকে সরবরাহকৃত খাবার খেতে পারছেন। এছাড়াও আইনজীবীদের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিগণ আদালতে তাদের বক্তব্য উপস্থাপন করতে পারতেছেন। তারা আইন অনুযায়ী জেলে বসে আত্মীয় স্বজন এবং তাদের নিযুক্ত অ্যাডভোকেটের সাথে যোগাযোগ রাখতে পারতেছেন, কথোপকথন করতে পারতেছেন। এভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখছেন। এই ট্রাইব্যুনালে বর্তমানে 8টি মামলা বিচারাধীন আছে। আপনারা দেখেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার দক্ষতার সাথে বিচার কার্য পরিচালনার ফলে মাত্র 2 বছরের মধ্যে একটি মামলায় সাক্ষ্য গ্রহণ করতে পেরেছেন এবং সাক্ষ্য বর্তমানে চলনশীল আছে। অপর 6টি মামলায় চার্জ হিয়ারিং চলছে এবং একটি মামলা কগনিজেন্সের জন্য আছে। ট্রাইব্যুনাল দ্রুততার সাথে অভিযুক্তদের ন্যায় বিচার নিশ্চিত করতে সদা সচেষ্ট আছেন এবং আইন অনুযায়ী আন্তর্জাতিক পরিসরে ট্রাইব্যুনালকে সমুন্নত রাখার জন্য ফেয়ারনেস নিশ্চিত করছেন, যা আন্তর্জাতিক মহলে যথেষ্ট সুনাম অর্জন করতে পেরেছেন। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দ্রুত বিচার প্রক্রিয়া নিষ্পন্ন করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আরও একটি ট্রাইব্যুনাল স্থাপন করেছেন, যা আজই তার কাজ শুরু করেছে। এবিসি মিঠা কড়া। শ্রোতা, আমরা এতক্ষণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজবাউদ্দিন আহমেদের বক্তব্য শুনলাম। এবার ফিরছি আমাদের স্টুডিওতে উপস্থিত অতিথি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে সক্রিয় গবেষক সঞ্জীব হোসেনের কাছে। সঞ্জীব, আমরা যেটা বলছিলাম যে শুরুতে প্রথম আদালতের 2 বছর পূর্তি হচ্ছে আজ 25শে মার্চ। এটা 2 বছর আগে শুরু হয়েছিল এবং দ্বিতীয় আদালত আজ কাজ শুরু করলো। 8 জনের বিরুদ্ধে মামলা চলছে, 1 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে, বাকিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া এবং নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আছে এবং আরো তদন্তের কাজও চলছে। সামগ্রিকভাবে আপনি যেহেতু কাছাকাছি থেকে দেখছেন, জানছেন, বুঝছেন আরো, সুতরাং এটা সবলতা দুর্বলতা সবটাই আপনার চোখে পড়ছে। সামগ্রিকভাবে আপনি এখনকার পর্যায়টাকে, এই 2 বছর পরে আজকের অবস্থানটাকে কতটুকু, এটার সবকিছু মিলে আপনি কি মূল্যায়ন করবেন? কতটুকু আন্তর্জাতিক প্রেক্ষাপট যদি আপনার বিবেচনায় নেন, যেহেতু আপনি বিষয়ে পড়াশোনা করেছেন, সবটা মিলিয়ে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? থ্যাংক ইউ। আমার কাছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে প্রসিডিংস গত 2 বছরে, আমার কাছে মনে হয় এটা একটা বিরাট সাকসেস স্টোরি। সাকসেস স্টোরি কেন একটু বুঝায় বলার চেষ্টা করি। অবশ্যই আমরা যদি এটা তো সব, আমরা যখন একটা কনক্লুশনে পৌঁছাবো, আমরা তো
কম্পারেটিভলি দেখবো যে অন্য জায়গায় কি হয়েছে না হয়েছে। কথার কথা আমি যদি ক্যাম্বোডিয়া ট্রাইব্যুনালের দিকে আপনাকে ইফ আই ক্যান ড্র ইউর অ্যাটেনশন টু দ্য ট্রাইব্যুনালস ইন ক্যাম্বোডিয়া, সেখানে কি হলো, প্রায় $150 মিলিয়ন খরচ হলো, ট্রায়াল চললো 6 বছর ধরে, একটা মামলা শেষ হলো। তাও যে মামলাটা শেষ হলো সে অ্যাকিউজড, সে অভিযুক্ত ব্যক্তি শুরুতেই বলে দিয়েছিলেন যে আমি দোষী। আচ্ছা, সেই জন্য এরকম এক্সাম্পলস কিন্তু আছে। তারপরে ধরেন রুয়ান্ডাতে, সেখানে অনেক বিচার হয়েছে, কনভিকশন হয়েছে, কিন্তু সেগুলিও কিন্তু অনেক লেংদি প্রসেস। মানে সেই বিচারে যদি আমরা তুলনা করি, মানে আমরা কিন্তু ট্রাই করছি সেই ধরনের ক্রাইমস গুলিকে, ইন্টারন্যাশনাল ক্রাইমসকে আমরা ট্রাই করছি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে। সেই তুলনায় আমরা মাত্র 2 বছর সময় পেয়েছি, এবং সেখানে কিন্তু 8 জন ব্যক্তি এখানে বিচারাধীন আছেন, এবং সেভাবে চিন্তা করলে কিন্তু আমাদের প্রগ্রেস কোনোভাবে কম না, মানে উই হ্যাভ ইনডিড অ্যাচিভড আ লট। তো এমনিতে কিন্তু মানুষের মধ্যে তো নানা রকম প্রশ্ন আমরা দেখছি, অনেকেই নানা রকম প্রশ্ন তুলছেন বিচারের গতি নিয়ে, বিশেষ করে এই সমস্ত অপরাধীদের বিচারের দাবিতে যারা সক্রিয় ছিলেন, নানা সংগঠন, সেটা 71 ঘাতক দালাল নির্মূল কমিটি বলেন বা সেক্টর কমান্ডার্স ফোরাম বলেন বা আরো যারা সাধারণ মানুষ বা নাগরিক সমাজ, তারা প্রশ্ন তুলছেন যে আমাদের এটার গতি যথেষ্ট না। এটার প্রসিকিউশন টিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, এটা তদন্তকারী টিমের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই জায়গাটাতে আপনি কি বলবেন? এখানে দুই পক্ষেরই মানে যুক্তি আছে আর কি, মানে আমাদের সাইডেও কিছু কথা আছে, ওনাদের। তবে এটা কিন্তু খুব লেজিটিমেট, ন্যায্য একটা চাওয়া। ধরেন সেক্টর কমান্ডার্স ফোরাম বা ঘাতক দালাল নির্মূল কমিটি বা আমাদের সাধারণ মানুষ আর কি, কারণ আমরা তো বিচারের জন্য 4 দশক অপেক্ষা করতে হলো ফাইনালি এটা শুরু করার জন্য। সেজন্য ওনারা যে ইমপেশেন্ট হয়ে যান, এটা কিন্তু এই টেনশনটা খুব লেজিটিমেট একটা টেনশন, এটা অস্বাভাবিক কিছু না। কারণ আমরা যদি খুব রিয়েলিস্টিক্যালি চিন্তা করি, কথার কথা যদি মানে ধরেন সামনে 2014 সালে যখন ইলেকশন হবে এবং কথার কথা যদি এই সরকার ফেরত না আসে, বিএনপি কিন্তু খুব ক্লিয়ার একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছে, তারা রাজাকারদের সাথে থাকতে চায়। সেজন্য তখন আমাদের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের ফেট কি হবে সেটা আমরা জানি না। সেই জন্য ওই মনের সেই ভয়টা আছে যে কেন আমরা এটা তাড়াতাড়ি করছি না। মানে এই ভয়টা কেন এসছে আপনার কি মনে হয়? যে মানে কোন এটা মানে পিছনে কোন গ্রাউন্ড আছে? যে একটা হলো যে ওদের পক্ষে থাকছে, ঠিক আছে, কিন্তু জনমত তো আবার প্রচন্ড ভাবে এদের বিচারের দাবিতে খুব সোচ্চার তো বটে, কিন্তু যতই সোচ্চার হোক না কেন, কিন্তু বিএনপির পজিশন তো খুব ক্লিয়ার। মানে খালেদা জিয়া যখন উনি ওনার জনসভায় বক্তব্য দিচ্ছেন, উনি তো যুদ্ধ অপরাধীদের থেকে প্রোটেক্ট করেই বক্তব্য দিচ্ছেন। সেই জন্য মানে জনসমর্থন তাদের সঙ্গে নিয়ে করছেন এবং সবকিছু, সেই জন্য সেই ভয়টা আছে। কিন্তু এট দ্য সেম টাইম এখন আমি যদি অন্য দিকটাও দেখি, এখন প্রত্যেকটা মামলার কিন্তু কিছু কিছু একদম ফিক্সড স্টেজ থাকে, যে স্টেজের বাইরে আমরা কিন্তু এটা করতে পারবো না। সেই জন্যই কিন্তু একটা আইনি বিচার, একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা একটা ফেজ আছে, যেটার পর একটার পর একটা হবে, তখন ফাইনালি গিয়ে একটা বিচার শেষ হবে। কারণ কথার কথা এখন আমাদের সাধারণত যেভাবে শুরু হয়, একটা ইনভেস্টিগেশন হয়, তখন দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে একটা তদন্ত হলো এবং একটা বড় একটা বিশাল একটা ইনভেস্টিগেশন রিপোর্ট তৈরি হলো। তখন আমাদের প্রসিকিউশন টিম যেটা করে সেটা তারা মূল্যায়ন করে এবং সেটার উপর ভিত্তি করে তারা কিছু অভিযোগ তারা ট্রাইব্যুনালকে দেখায় যে আমরা এই জিনিসগুলি পেয়েছি ওনার বিরুদ্ধে এবং এই অভিযোগ আমরা ওনার বিরুদ্ধে আনতে চাই। তখন ট্রাইব্যুনাল কিন্তু সেগুলি বিবেচনা করেন এবং শেষ পর্যন্ত ট্রাইব্যুনাল ডিসাইড করেন যে ওখান থেকে কোন কোন অভিযোগগুলি তারা রাখবেন এবং তারা মনে করেন যে কোনটা কোনটা গ্রহণযোগ্য, এবং কোনটার বিরুদ্ধে ধরেন প্রিমা ফেসি এভিডেন্স আছে, এবং তখন একটা বিচারটা শুরু হয়। তারপর সাক্ষী আসবে, এই আর্গুমেন্ট হবে, কাউন্টার আর্গুমেন্ট হবে, ফাইনালি একটা কনভিকশন হবে অথবা একটা অ্যাকুইটাল হবে। সেজন্য এগুলি কিন্তু একদম চিহ্নিত কিছু স্টেজ, যেগুলির বাইরে আমরা চাইলেও আমরা যেতে পারবো না। এখন প্রবলেমটা হয়ে গেছে যে জামাতিরা এত চালাক যে ওরা যেটা করে, ওদের ডিফেন্স কাউন্সিল যারা যেটা করে, ওরা দে ফ্লাড দ্য ট্রাইব্যুনাল উইথ অ্যাপ্লিকেশন, একটার পর একটা অ্যাপ্লিকেশন দিতেই থাকে। এই অ্যাডজর্নমেন্ট চায়, এই উনি অসুস্থ, এই আমাকে জামিন দিতে হবে, এই আমার খাবার ভালো লাগে না, এই নানা রকমের এক্সকিউজেস তারা নিয়ে আসে। ট্রাইব্যুনালের বিরুদ্ধেও তারা এনেছিল, এটাও ট্রাইব্যুনালে আলোচনা হয়েছে, মানে ট্রাইব্যুনালে শুনানি হয়েছে। সো এমনকি ওরা তো যেটা করেছিল যে আমাদের ট্রাইব্যুনালের যে চেয়ারম্যান, ওনার বিরুদ্ধে তো ওই যে চেয়েছিল মানে উনি আদৌ থাকতে পারেন কিনা, ওখানে বসতে পারেন কিনা, সেটাও শুনানি হয়েছে। এবং খেয়াল করে দেখেন মানে অনেকে যে আমাদের বিরুদ্ধে যে এত ক্রিটিক্যাল,
আইনে কিন্তু বলে দিয়েছে যে ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করা যাবে না। সেই জন্য যেটা করা যেতে পারতো, প্রথমেই সেই অভিযোগ যখন ডিফেন্স কাউন্সিল নিয়ে এসেছিল সেটা কিন্তু গ্রহণ করা নাও করতে পারতো, কারণ আইনেই বলে দিয়েছে। কিন্তু তারপরে সেটাকে গ্রহণ করে সেটাকে ডিটেইল একটা অর্ডার দিয়ে জাস্টিস নাসিম, এবং উনি অর্ডারে বলেছেন যে কেন তিনি এখানে থাকতে যোগ্য এবং কেন তিনি নিরপেক্ষভাবে এখানে বসতে পারেন। সেজন্য এমন কিন্তু না যে ওদের কনসার্ন সবসময় অ্যাড্রেস। তাহলে কি একটা এটা বলা যায় যে আমাদের ট্রাইব্যুনালের উপরে যেহেতু চাপটা বেশি এবং সত্যিকার অর্থে জনমতে তো এক ধরনের আছে যে বিএনপি জামাত একটা ভোট পায়, ফলে ট্রাইব্যুনালকে অনেক বেশি সতর্ক থাকতে হয় এবং ট্রাইব্যুনাল নিজের স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতার জন্য তাকে অনেক এই ধরনের অনেক বেশি সতর্ক থেকে তাকে কাজ করতে হয় এবং এই সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে বলেই এবং একই সাথে কিছু চিহ্নিত মামলা সংক্রান্ত স্টেজ আছে বলেই আমাদের এই যে গতিটাই হোক না কেন সেই গতি অনুযায়ী আমাদের চলতে হচ্ছে। তো এটা মানে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মানুষ ওনারা তো চাবেনি, সেটাও একটা লেজিটিমেট চাওয়া, কিন্তু আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা আমাদের সাইডটাও একটু বোঝার চেষ্টা করবেন, কারণ কিছু কিছু জিনিস আছে যেগুলির বাইরে আমরা আসলেই যেতে পারবো, এই প্রক্রিয়ার বাইরে যাওয়া যায়। ধরুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973, এটার বাইরে তো আমরা যেতে পারবো না। সেখানে যে স্টেজগুলি বলে দেওয়া হয়েছে, এটা তো পার্লামেন্ট আইন যখন ওনারা এনঅ্যাক্ট করলেন ঠিক করে দিলেন যে এভাবে করতে হবে। তো এইটার বাইরে তো আমাদের পক্ষে যাওয়া সম্ভব না, এবং সেই জন্য ওইভাবেই আমাদের আগাতে হবে। এবং আশা করা যায় যে এই আগামী যে 2 বছর আছে সেটার মধ্যেও যতটুকু সম্ভব মানে একটা শেপে নিয়ে আসা এবং একটা কনভিকশন পাওয়া। এখন ট্রাইব্যুনাল শেষ পর্যন্ত কনভিক্ট করবেন কি করবেন না সেটা তো ওনারা বুঝবেন, বাট সেটা দেখা যাক। আপনারা আশাবাদী যে এই সময়কালের মধ্যে একটা কিছু যতদিন সময় আছে এবং সময়কালের মধ্যে? নিশ্চয়ই না, ধরেন কথা দেলোয়ার হোসেন সাঈদী, এটা তো মোটামুটি বাংলাদেশের সবাই এখন জানে যে এখানে সাক্ষ্য গ্রহণ চলছে, সো এটা কিন্তু খুব শেপে এসে গেছে। আবার অন্যান্য মামলা যদি আপনি দেখেন সেখানেও কিন্তু আসলে যেটা একটা বড় স্টেজ বলতে পারেন সেটা হচ্ছে দ্য সাবমিশন অফ দ্য ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ কিন্তু সাবমিটেড হয়ে গেছে। তো যেহেতু এটা হয়ে গেলে যেটা হয় তখন ওই যে আদালত এটা বিবেচনা করেন যে ওই ফর্মাল চার্জ থেকে মানে কি কি জিনিস আমরা নিব আর কি কি জিনিস নিব না, এবং তখন ফাইনালি কিছু স্পেসিফিক চার্জেস ফ্রেমড হয় এবং সেই অভিযোগগুলির উপর ভিত্তি করে মামলাটা একদম মানে যেটাকে চালু বলা আর কি সেটা শুরু হয়ে যায়। তো এগুলিও কিন্তু ফর্মাল চার্জ যেহেতু দাখিল হয়ে গেছে অন্যান্য সবার ক্ষেত্রে, এই সাক্ষী স্টেজে যেটাও আমার ধারণা বেশি দিন আর লাগবে না। একটা মানে তদন্ত, যেহেতু তদন্তে একটা বড় সময় লাগে, ইন্টারন্যাশনালি আমরা দেখছি বাইরের আদালতগুলোতেও বড় সময় কিন্তু আসলে যায় তদন্তের ক্ষেত্রে, কারণ তাকে সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে হবে, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনবে সেগুলো তাকে প্রমাণ করতে হবে। সুতরাং এই পর্বটা শেষ করে ফেললে আপনার পরে বিচার প্রক্রিয়ার জন্য আসলে খুব বেশি মানে সময় আসলে সেখানে লাগবে, যদি কোনোভাবে আপনি বারবার বাধা দেওয়ার চেষ্টা না করেন বা সেই বাধা তো আসছে কিন্তু এখন, এবং সেটা বাস্তব, এটা আসবে, তারা চেষ্টাই করবে যতটা পারা যায়, এটাও তাদের একটা কৌশলের অংশ। অবশ্যই এটা একটা কৌশল। তো এমনি আরেকটা যে বড় বিষয়, বারবারই যে আপনার এই আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের মান নিয়ে, গ্রহণযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠছে, বিশেষ করে আন্তর্জাতিক কিছু মিডিয়ায়, চিহ্নিত কিছু লোক, এবং তাদের মধ্যে আমরা দেখি যে হ্যাঁ অবশ্যই কেউ আছেন যারা জামাতের পেইড আইনজীবী, যেমন টবি ক্যাডম্যান, এরকম কিছু লোক আছেন যারা লন্ডনে বসে বা ইয়েতে বসে এবং চেষ্টা করছেন নানাভাবে এটাকে। এবং তবে আপনার মনে আছে যে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদেরকে কিন্তু দেশের বাইরেও একটা বড় লড়াই করতে হচ্ছে। তো এই জায়গাটায় আপনার মানে মূল্যায়ন কি বা পর্যবেক্ষণটা কি হবে? এখন এটাকে খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে দেখা যেতে পারে। এখন কথা ধরুন আপনি টবি ক্যাডম্যানের নামটা বললেন, টবি ক্যাডম্যান কিন্তু প্রথমে ওর আইডেন্টিটি আমাদের বুঝতে হবে। ও কিন্তু কোনো নিরপেক্ষ ব্যক্তি নয়, তাই না? ও হচ্ছে ডিফেন্স কাউন্সিল, সে তার কথা বলবে। হি ইজ পেইড টু সে দ্য থিংস হি সেজ। জামাতের পক্ষে উনি মানে সমস্ত দায়িত্ব যা করা দরকার উনি সেটাই বলবেন, কিন্তু বাস্তবতা কিন্তু আসলে একটু ভিন্ন, না বেশ ভিন্ন। মানে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস এটা কিন্তু আসলে কোনো নর্মাল অপরাধ না। আমরা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমসকে বিচার করছি। এখন নর্মাল অপরাধ না বলেই কিন্তু এইটাকে বিচার করার জন্য আমরা একদম সেপারেট একটা নতুন আইন আমাদের 1973 সালে ড্রাফট করতে হয়েছিল, আমরা সেটা পার্লামেন্টে পাশ করেছিলাম। এখন কথা হচ্ছে যেহেতু এটা নতুন একটা আইন পাশ করতে হয়েছিল, এখন সেই জন্য কিন্তু আবার আমাদের যে নর্মাল যে ক্রিমিনাল ট্রায়াল যেটাকে বলে, ধরেন পেনাল কোডের অধীনে যেসব ট্রায়াল হবে বা আমাদের যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর আছে, আমাদের যে এভিডেন্স অ্যাক্ট আছে, সেগুলি কিন্তু কোনোটাই আসলে এখানে প্রযোজ্য না।
যে না, এটার কারণটা হচ্ছে গিয়ে যে ইন্টারন্যাশনাল ক্রাইমস এর নেচারটাই সম্পূর্ণভাবে আমাদের দেশীয় যেসব অপরাধগুলি সেগুলি থেকে ভিন্ন। এখন আমরাই কিন্তু পৃথিবীর একমাত্র ট্রাইব্যুনাল না বা মানুষ না যারা এই ধরনের বিচার করেছে। অন্যান্য আপনি যদি যত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল দেখবেন, যেমন মানে আইসি যে ইউগোস্লাভিয়ার যে ট্রাইব্যুনাল, তারপরে রুয়ান্ডার যে ট্রাইব্যুনাল, তারপরে সিয়েরা লিওনের যে ট্রাইব্যুনাল, সেখানেও কিন্তু প্রশ্ন করছিলেন আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড নিয়ে। খেয়াল করে দেখেন, আমরা কিন্তু বলেছি যে আমরা আমাদের ওই যে টেকনিক্যাল রুলস অফ এভিডেন্স বা ক্রিমিনাল প্রসিজার সেগুলি এখানে প্রযোজ্য হবে না। আপনি ওদের ওই ইউগোস্লাভিয়ার স্ট্যাচুট বা যে আইনটা আছে বা রুয়ান্ডার যে আইনটা আছে, সিয়েরা লিওনের আইনটা আছে, ওখানে গিয়ে দেখেন ওখানেও কিন্তু একদম সেম প্রভিশন। ওরা কিন্তু ওই টেকনিক্যাল যে এভিডেন্স অ্যাক্ট বা যে ডিটেইল যে রিকোয়ারমেন্ট ওগুলো কিন্তু তারা ফলো করে না। এবং ওখানেও যে ধরেন বিভিন্ন ক্রাইমের যে ডেফিনিশন, ধরেন ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি যে ডেফিনিশন, ওয়ার ক্রাইমের যে ডেফিনিশন, জেনোসাইডের যে ডেফিনিশন, সেগুলো কিন্তু সেই ডেফিনিশন গুলির সাথেও কিন্তু আমাদের যে আন্তর্জাতিক যে ক্রাইমস যেটা আমরা আমাদের আইনে ডিফাইন করেছি সেখানেও কিন্তু আপনি অনেক মিল খুঁজে পাবেন। এখানে তো একই ধরনের অবশ্যই, মানে অপরাধের ধরন যখন জেনোসাইড যখন আসে সেটা বিশ্বের যে প্রান্তেই হোক অপরাধের ধরনটা একই, জেনোসাইড। জি, এখানে জাস্ট একটা জিনিস যেটা ক্ল্যারিফাই করার প্রয়োজন এবং এটা আমাদের বোঝার প্রয়োজন যে আমাদের কিন্তু কোনো দায়বদ্ধতা নেই যে সকল ওই যে কোনো মান রক্ষা করা, মান রক্ষা করা না, সব ডেফিনিশন যে ওদের ডেফিনিশনের সাথে আমাদের ডেফিনিশনের মিল থাকতেই হবে, আমাদের সেরকম কোনো বাধ্যবাধকতা নেই। মানে কিন্তু বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে ওদের ডেফিনিশনের সাথে আমাদের যে অপরাধের যে বিভিন্ন ডেফিনিশন সেগুলির সাথে অনেক মিল আছে এবং সেভাবে সেই প্রেক্ষিত থেকে কিন্তু আমরা দাবি করতে পারি যে আমরা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অবশ্যই মেনটেন করছি। এবং এই যে আপনি যেটা বললেন যে বা আমাদের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শুরুতে আজকে যে ব্রিফিং এ বলেছেন, মানে এই ধরনের মানে উদাহরণ কি বাইরে আছে যে ধরেন আপনি আমাদের এখানে বয়স্ক একজন বা আব্দুল আলিম, মানে তাকে জামিন দিয়ে তাকে তার বাসায় থাকার দেওয়া হয়েছে এবং তার বাসায় যেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, বা গোলাম আজমকে ধরেন জেলখানায় রেখে তার নিজের বাসার খাবার খেতে দেওয়া হচ্ছে, এটা কি আন্তর্জাতিক ধরেন রুয়ান্ডা বাসা থেকে খাবার পাঠানো হবে? এটা এরকম কোন এক্সাম্পলের সাথে অ্যাটলিস্ট আমি পরিচিত না, মানে এটা বাইরে অন্য কোন ইন্টারন্যাশনাল আমার জানা মতে নেই, বাট আমার ধারণাটা ভুল হতে পারে। কিন্তু কথা হচ্ছে গিয়ে যে ধরেন কথা যদি তাদেরকে বিদেশে শিশু সুবিধা দেওয়া হয়ে থাকে, এখন অ্যাটলিস্ট আমরা এটাও তো বলতে পারবো যে গোলাম আজম হু ইজ অ্যাকিউজড অফ সিরিয়াস ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, তাকে কিন্তু তার এইজ এবং তার ফিজিক্যাল যত সমস্যা আছে সেগুলির কথা মাথায় রেখে তাকে আমরা হোম কুকড ফুড এর অ্যাক্সেস দিচ্ছি। এখন আপনি যেটা আরেকটা যেটা বলেছিলেন যে এদেরকে যে জামিন দেওয়া হচ্ছে, যেমন আব্দুল আলিমকে, আমি একটা এক্সাম্পল দিতে পারি, এটা জার্মান কোর্টের একটা এক্সাম্পল। সেখানে যে অ্যাকিউজের নাম হচ্ছে জন ড্যামেনিউক, তার বয়স সম্ভবত 93 ইয়ার্স ওল্ড এবং ও কনভিক্টেড হয়েছিল কিছুদিন আগে। ওর যে পুরা ট্রায়ালের যে সময়কাল, সে 93 ইয়ার্স ওল্ড, তখন ওই যে 89, 90 ওই সময় ওই বিচার সময়টা তাকে জামিন দেওয়া কিন্তু হয়নি। 3-4 বছরে এই বয়সে জামিন দেওয়া হয়নি, তাকে মেডিকেল ট্রিটমেন্টের অ্যাক্সেস দেওয়া হচ্ছে, সবই দেওয়া হচ্ছে, বাট হি ওয়াজ ডিপ্রাইভড অফ বেল। সেই জন্য যারা বলেন, যারা শুধু আমাদের এই অপরাধীদের মানে জামিন নিয়ে যারা প্রশ্ন তোলেন, তাহলে আপনি বলতে চান যে এটার পিছনে কোনো মানে গ্রহণযোগ্য কোনো দাবি নেই? একেবারেই নেই, এটা গ্রহণযোগ্যতা খুব বেশি নেই। না, ধন্যবাদ আপনাকে সঞ্জীব। আমরা প্রিয় শ্রোতা, আমরা আছি সাম্প্রতিক ঘটনা নির্ভর আয়োজন এবিসি মিঠা করা, শুনছেন আপনারা FM 89.2-তে। আজ আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বছর প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয় নিয়ে আলোচনা করছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে যুক্ত মানে গবেষক সঞ্জীব হোসেন। আমরা এখন একটা বিরতিতে যাব, ফিরে আসছি বিরতির পর। এবিসি মিঠা করা, এবিসি মিঠা করা। প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা ফিরে এলাম সাম্প্রতিক ঘটনা নির্ভর FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করায়। এবিসি রেডিও স্টুডিও থেকে আপনারা সরাসরি আয়োজনটি শুনছেন। সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 এবিসি মিঠা করা প্রচারিত হয়। আজ আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বছর প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয় নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে সক্রিয় গবেষক সঞ্জীব হোসেন। শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 2 বছর পূর্তি এবং অভিযুক্তদের বিচার বিষয়ে সাধারণ মানুষের কিছু ভাবনার কথা শুনব। তারপরে আমরা ফিরে আসবো আমাদের আজকের অতিথি সঞ্জীব হোসেনের কাছে। এবিসি
মিঠা কড়া। ক্রাইম ট্রাইব্যুনাল সম্পর্কে এমন দ্বিমত আছে। বিদেশি পর্যবেক্ষকগণ, জুরিস্টরা এটার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছে। তবে দ্বিতীয় ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে, এটার এস্টাবলিশমেন্ট, এটার লোকবল, এটার যে সেট আপ, এটা শুধু মুখে বললে হবে না সরকারকে। সবাই যদি আশ্বস্ত হয়ে যায় যে অলরেডি ট্রাইব্যুনাল, একটা সেকেন্ড ট্রাইব্যুনাল হ্যাজ অলরেডি স্টার্টেড ইটস ফাংশনিং, এটা ভুল হবে। এটার ফাংশন স্টার্ট করতে হলে যে অর্গানগুলো দরকার, সরকারকে সেই অর্গানগুলো স্বচ্ছতার নিরিখে প্রতিষ্ঠিত করতে হবে। আন্তর্জাতিক মানসম্পন্ন করে যদি চালু করতে পারে এবং বিদেশের কূটনীতিকরা বা যারা যারা আছে তারা যদি এটাকে সমর্থন করেন, আমার মনে হয় যে কার্যটা এটা সাকসেসফুল হবে। আর আরেকটা দেখার বিষয় হচ্ছে গিয়ে পরবর্তী সরকারগুলো যদি আসে, এই সরকারের পরবর্তী সরকার যদি এসে যদি কোনো বিশেষ আইনের মাধ্যমে যদি এগুলোকে আবার বাধাগ্রস্ত করে বা বিলুপ্তি ঘোষণা করে, সেই ক্ষেত্রে কি হবে সেটাও কিন্তু একটু বিবেচনার বিষয়। এটা এখন কেন হচ্ছে না, এটা রাজনৈতিক ব্যাপার। ভালো আইনজীবী যাদের বেশি পরিচিতি আছে তাদেরকে নিয়োগ দিলে সবচেয়ে ভালো হবে। এই সাংবাদিকদের তৎপর থাকতে হবে, আইনজীবীদের তৎপর থাকতে হবে। একটা পক্ষ এখানে আছে, সে বলতেছে বিচারটা সঠিকভাবে হচ্ছে না, আর একটা বলতেছে যে সঠিকভাবে হচ্ছে। এইভাবে দেখা গেছে কি যে দুই পক্ষের কোনটা যে সত্য আর কোনটা অসত্য এটা বোঝা খুব মুশকিল। এই যে পক্ষে বিপক্ষে যা কথা হচ্ছে, এটা আইনজীবীদের বিভক্ত হওয়ার জন্য ট্রাইব্যুনালটা আরম্ভ করলো আজকে ঠিক আছে ঠিকই, কিন্তু এটা তত চালুই করুক তাও দেরি হবে। এদের মধ্যে অনেক জ্ঞান আছে, এটা হলো আসল কারণ। বিচার প্রক্রিয়াটা আর একটু দ্রুত চলা উচিত। যারাই অপরাধী তাদের বিচার হোক, এটা শুধু এক দলের চাওয়া না, এটা সর্বদলীয় সর্বজনের মানুষের চাওয়া। এটা ট্রাইব্যুনালে যে আইনজীবী গুলো আছে এর সাথে আরো নতুন অভিজ্ঞ আইনজীবী নিয়োগ দেওয়া খুবই জরুরি। যেহেতু এটা আইনগত প্রসেসের একটা ব্যাপার, সাক্ষ্য প্রমাণের ব্যাপার, এই সাক্ষ্য প্রমাণ এবং সবকিছু মিলিয়ে আইন তার নিজের গতিতে চলবে বলে মনে হয়। সরকারের দ্রুত চাইলেও শেষ করতে পারবে না, যেহেতু এটা আইনগত প্রসেস তার নিজ গতিতেই চলবে। আমরাও দেখতেছি প্রসিকিউশন সম্পর্কেও অনভিজ্ঞতা সম্পর্কে কথাবার্তা আসতেছে। প্রসিকিউশনটা যদি সঠিক না হয়, সঠিক এভিডেন্সের উপর যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে শাস্তি দেওয়াটা কিন্তু সেখানে দজা খিচড়ি হয়ে যাবে। এটা টাইমের ব্যাপার, সর্বসম্মতিক্রমে এটা গ্রহণযোগ্য হতে হবে। এবিসি মিঠা কড়া। শ্রোতা, আমরা এতক্ষণ আন্তর্জাতিক অপরাধের বিচার নিয়ে সাধারণ মানুষের মতামত শুনলাম। এবার ফিরছি স্টুডিওতে উপস্থিত আমাদের অতিথি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে সক্রিয় গবেষক সঞ্জীব হোসেনের কাছে। সঞ্জীব, আপনি তো শুনলেন সাধারণ মানুষের কথা, নানা রকম মত আছে, কারো কারো গ্রহণযোগ্যতা, মান, এগুলো নিয়েও প্রশ্ন আছে। দ্বিতীয় আদালতের কাজ কি হবে এবং এটা যথাযথ লোকবল এবং কি বলা যায়, এটা অর্গানোগ্রাম অনুযায়ী জনবল পেল কিনা, সেগুলো নানা রকম কথাবার্তা আছে। তো সামগ্রিকভাবে বারবারই ফিরে আসছে এবং আমরা এর আগে আলোচনা করেছি যে গ্রহণযোগ্যতা, মান, এই বিষয়গুলো নিয়ে। আচ্ছা, আন্তর্জাতিক মানে কোন মান বলে আসলে কিছু আদৌ আছে কিনা? না, নাই। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বা আন্তর্জাতিক মান বলে কোনো অ্যাগ্রিড কনসেপ্ট পৃথিবীতে নাই। ব্যাপারটা বুঝে বলার চেষ্টা করি। কথা ধরুন আমেরিকার দিকে যদি আমরা তাকাই, একটা গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল একটা ডকুমেন্ট আছে, এটাকে বলে ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, শর্টে এটাকে আমরা বলি ICCPR। এখন আমেরিকার পজিশন এই ICCPR এর ব্যাপারে কি? ICCPR সাধারণত কি করে জানেন? এটা আর কি বলে দেয় যে একটা অ্যাকিউজড রাইটস কি হতে পারে, মানে বেসিক যেসব ফান্ডামেন্টাল রাইটস সেগুলি এখানে এমবডিড আছে এবং আরো অন্যান্য জিনিস আছে। আমেরিকা বলে দেয় আমরা আর্টিকেল 1 থেকে আর্টিকেল 27, 1 থেকে 27 আমরা ফলো করতে পারবো না। ব্ল্যাঙ্কেট রিজার্ভেশন আমেরিকা দিয়ে রেখেছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমেরিকা তাহলে কোন মুখে আমাদের দেশে এসে আমাদেরকে বলে যে তোমাদের এই স্ট্যান্ডার্ড মানতে হবে, সেই স্ট্যান্ডার্ড মানতে হবে? সেজন্য এখন আমি কিন্তু আমেরিকাকে দোষ দিচ্ছি না, আমি জাস্ট বলছি যে এক একটা দেশের কিছু নিজস্ব প্রেক্ষাপট থাকে, এবং তখন তারা তাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি করার চেষ্টা করে। এবং সেভাবে চিন্তা করলে তো আমরা যেভাবে দেখেছি, আপনি যদি আমাদের ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 সেখানে যে অ্যাকিউজদের যে প্রোটেকশন গুলি, সুবিধাদি যেগুলি দেয়া আছে, সেগুলি কিন্তু ICCPR এর যেসব সুবিধাদের সাথে আপনি অনেক মিল খুঁজে পাবেন। সেই জন্য আর আরেকটা এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ব্যাপার। অ্যাগ্রিড কোন স্ট্যান্ডার্ড নেই, কিন্তু চেষ্টা হচ্ছে যতটুকু এটাকে হিউম্যানাইজ করা যায়, যত বেশি মানবিক। আর আরেকটা যেটা আপনি বলছিলেন যে গ্রহণযোগ্যতার ব্যাপার, খুব ফ্র্যাঙ্কলি বলতে গেলে সবাইকে তো আমরা তুষ্ট করতে পারবো না, এবং সবাইকে তুষ্ট করাটা তো আমাদের পলিসি হওয়া উচিত না। কারণ 1971 সালে যখন এগুলি হয়ে গিয়েছিল, ওয়েভার দে ওরা কোথায় ছিল তখন? কোথাও কাউকে তো দেখলাম না কোনো ক্রিটিক্যালি কোনো করতে। অনেকেই তখন আমাদের পক্ষে এসেছিলেন, কিন্তু তখন টবি ক্যাডভেন্ডার কোথায় ছিল? মানে তখন আমেরিকান গভর্নমেন্ট কোথায় ছিল?
যারা এখন মানে হু এন্ড ক্রাই অ্যাবাউট হিউম্যান রাইটস এন্ড হোয়াট নট, ওরা তখন কোথায় ছিল? সেই জন্য কিছু কিছু ব্যক্তিদেরকে কিন্তু আমরা কখনোই সন্তুষ্ট করতে পারবো না, এবং তাদেরকে সন্তুষ্ট করাটা আমাদের গোল হওয়া বা অবজেক্টিভ হওয়া উচিত না। আরেকটা জিনিস বলেন যে আমাদের দেশীয় মানে যে ফৌজদারি আদালতের দেশীয় যে মান, আমরা যে স্ট্যান্ডার্ডটা ফলো করি, এবং এখানে এটা নিয়ে আমাদের মধ্যে প্রচুর প্রশ্ন আছে। এটা ধরেন আপনার কি বলে মানে তাদের সাক্ষ্য মানে জবান সাক্ষ্য বিষয়ে, তারপরে জবানবন্দি, এই সমস্ত বিষয়ে এটা হাইকোর্ট থেকে একটা রুলিং আছে, একটা অর্ডারও আছে যে তাদেরকে কিভাবে আপনি জিজ্ঞাসাবাদ করবেন, কিন্তু সেটাও ফলো করা হয় না অনেক ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে। এগুলো অনেক কিছু আছে, কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ক্ষেত্রে দেখলাম যে তারা কিন্তু নিজস্ব একটা প্রথা কনভেনশন চালু করছেন, যেটা আপনি বললেন যে মানে এরকম গোলাম আজমের মতো বয়স্ক মানে যা অভিযুক্ত তাকে বাসার খাবার খেতে দেওয়া, তাকে হাসপাতালে রাখা, মানে তাদের বা আব্দুল আলিমকে জামিন দেয়া, এগুলো কিন্তু নতুন নতুন অনেক প্রথা বা নতুন নতুন কনভেনশন আমরা যদি বলি চালু করেছেন, যেটা কিন্তু আমাদের পরবর্তী যে মানে আপনি যে ফৌজদারি অপরাধ নিয়ে আপনি কাজ করেন বা সেখানে কিন্তু এই প্রথাগুলো উল্লেখিত হবে, এবং এগুলো নতুন নতুন আমাদের আইনকে কিন্তু অনেক দিক দিয়ে আমরা মনে হচ্ছে যে এগুলো সমৃদ্ধ করছে, আমাদের বিচার ব্যবস্থাকে সমৃদ্ধ করছে বরং। না সেটাই, আগেই তো আমি বলেছি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিজার অফ অপারেশন, সেটার সাথে কিন্তু আমাদের যে দেশীয় যে কোড অফ ক্রিমিনাল প্রসিজার এবং আমাদের যে দেশে যেভাবে ক্রিমিনাল ট্রায়াল হয়, সেটা কিন্তু কোয়ালিটেটিভলি বেশ ডিফারেন্ট। মানে ওগুলো দেশে যেটা ওই যে ধরেন পেনাল কোড বা আমাদের যে ক্রাইমগুলি যে বিচার প্রক্রিয়াটা আছে, সেটা খুবই টেকনিক্যাল, অনেক রিকোয়ারমেন্ট থাকে, অনেক কিছু মানার অব্লিগেশন আছে। কিন্তু আমি বলছি না যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো কিছু মানার কোনো ব্যাপার স্যাপার নেই। যেটা আছে সেটা হচ্ছে কি যে অনেক রিল্যাক্সড, এবং কি আপনি বলতে পারেন এটা যতটুকু এটাকে ত্বরান্বিত করা যায়, যতটুকু টেকনিক্যাল রিকোয়ারমেন্টস অ্যাভয়েড করে, যতটুকু ইজি করে একটা প্রক্রিয়াকে সামনে এগিয়ে নেওয়া যায়, সেগুলি কিন্তু সেরকম প্রভিশনে কিন্তু আমাদের আইনে আছে। এবং আন্তর্জাতিক অপরাধ বিচার করার ব্যাপারে এই যে পুরো ব্যাপারটাকে সহজতর করা, এই গোলটা কিন্তু শুধু আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের না, পৃথিবীতে অন্যান্য যেসব দেশে হয়েছে ওখানেও কিন্তু এই নন টেকনিক্যাল প্রসিজার এটাকে ফলো করার এটা প্রমোট করা হয় আর কি। কথার কথা আমি জাস্ট ধরেন বলতে পারি, ধরেন আপনি যদি আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন, এটা তো একটা ওপেন প্রসেস, যে কেউ একটা পাস নিয়ে আসতে পারবে। তো আমি তো মানে দেখি মানে প্রসিডিংস গুলি কেমন হয় ওখানে, অ্যাকিউজড মানে আসলে যদি আপনি খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, মানে যারা বিচারাধীন আছেন, মানে দিজ আর সিরিয়াস, মানে ওরা 1971 সালে কিন্তু সিরিয়াস ক্রাইমস কমিট করেছেন বলেই সবাই অনেকেই মনে করেন। তাদেরকে বসার চেয়ার দেওয়া হচ্ছে, সেই চেয়ারের উপর একটা বালিশ দেওয়া হচ্ছে, সেই বালিশের দেওয়া চেয়ারের উপর তারা বসে। আমার বাবা, উনি আবার ঢাকা ইউনিভার্সিটির টিচার, ওনার নাম ডক্টর আনোয়ার হোসেন। ওই যে তত্ত্বাবধায়ক সরকার আমলে উনি জেলখানায় ছিলেন। আব্বা তো খুব বিরক্ত হয় যখন, কারণ আব্বা মাঝে মাঝে ট্রাইব্যুনালে আসে, বলে যে আমাদেরকে তো দাঁড়ায় রেখেছিল ওরা, আমাদেরকে দাঁড়ায় রাখলো এবং যুদ্ধ অপরাধীদেরকে ওরা কুশন বড়া চেয়ার দেয়। সেই জন্য জিনিসটা কিন্তু খুব সিম্পল না, ওদেরকে যথেষ্ট পরিমাণে কোঅপারেট করা হচ্ছে। মানে তাদের বিষয়টাকে আপনি বলতে চাচ্ছেন যে অনেক বেশি মানবিক ভাবে দেখা হচ্ছে। আমাদের ফৌজদারি মানে ব্যবস্থায় যতটা না মানবিক, তার চেয়ে অনেক বেশি মানবিক হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আপনি মানে মানুষের ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে। আপনি যদি ধরেন সালাউদ্দিন কাদের চৌধুরীর যখন হিয়ারিং গুলি হয়, আপনি যদি কোর্টে একদিন আসেন, আপনি যদি দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী কিরকম আচরণ করে ট্রাইব্যুনালের সাথে এবং মানে উপস্থিত মানুষদের সাথে, বাইরেও যা করেন অনেকটা তাই, হ্যাঁ, মানে সম্পূর্ণ একটা সার্কাসের একটা ক্লাউনের মতো উনি আচরণ করেন। খুবই ইনঅ্যাপ্রোপ্রিয়েট, মানে সিভিয়ারলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, সিভিয়ারলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ, কিন্তু সেগুলি কিন্তু ট্রাইব্যুনাল ধৈর্যের সাথে সহ্য করে যাচ্ছে যে ঠিক আছে আমরা এগিয়ে নিয়ে যাই প্রসেসটাকে। আচ্ছা, মানে হয়তো তিনি চেষ্টাই করেন যে একটু উস্কে দেওয়ার জন্য বা উত্তেজিত করার জন্য। আর আরেকটা বিষয় একটু বলবেন যে যেমন ধরেন আমরা এইখানে আমরা যাদেরকে আমরা অভিযুক্ত করা হয়েছে যে 8 জন, এদের মধ্যে এমন কোন ব্যক্তি দেখছি যাদের বিরুদ্ধে হয়তো সরাসরি মানে হত্যায় জড়িত হওয়া, গণহত্যায় জড়িত হওয়া বা অংশ নেয়ার হয়তো অভিযোগ না
মানে নাও থাকতে পারে, মানে এরকম একটা অবস্থান হতে পারে। তো সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মানে বিচারটা কিভাবে এগোবে? মানে আপনার প্রশ্নটা তো হচ্ছে ধরেন গোলাম আজম, তারপর মতিউর রহমান নিজামী, যারা একটা নেতৃস্থানীয় একটা পজিশনে তখন ছিলেন, এটা হতেই পারে যে তারা হয়তো নিজ হাতে কাউকে জবাই করে নাই, হতে পারে, আমি বলছি না যে তারা করেন নাই। তখন যেটা হয়, এই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের যে জুরিসপ্রুডেন্সটা আছে, সেখানে একটা ডক্ট্রিন আছে, সেই ডক্ট্রিনটার নাম হচ্ছে ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি। আচ্ছা, ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি হচ্ছে গিয়ে যারা লিডার, একটা যখন যুদ্ধ হচ্ছে বা যখন এই ক্রাইমগুলিকে কমিট করা হয়, এই ক্রাইমগুলিকে করার ব্যাপারে নেতৃত্ব কে দিয়েছিলেন, নির্দেশদাতা কে ছিলেন, এগুলিকে কনস্পায়ার কে করেছিলেন, ষড়যন্ত্রকারী কে বা প্ল্যান কে করেছিলেন, পরিকল্পনা করেছিলেন কে, ওদেরকে কিন্তু দায়ী করার যে পদ্ধতি, সেই পদ্ধতিটাই হচ্ছে ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি। এবং সময়ের সাথে সাথে এই ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটিরও যে জুরিসপ্রুডেন্স, এটাও কিন্তু অনেক গ্রো করেছে, অনেক ডেভেলপ করেছে। আগে সাধারণত মিলিটারি লিডারদেরকে এই কমান্ড রেসপন্সিবিলিটি ডক্ট্রিনের আওতায় আনা হতো, এখন কিন্তু সিভিলিয়ানদেরকেও আনা হয়। এবং পৃথিবীর অন্যান্য আপনি ইউগোস্লাভিয়াতে দেখতে পারেন, রুয়ান্ডাতে দেখতে পারেন, সিভিলিয়ান সুপিরিয়র রেসপন্সিবিলিটির অধীনে কিন্তু সিভিলিয়ান সুপিরিয়রদেরকে এই বিচারের আওতায় আনা হচ্ছে। এবং সেটার আলোকে আমরা যদি দেখি তাহলে কিন্তু গোলাম আজম, উনি ছিলেন পূর্ব পাকিস্তান জামাত ইসলামীর আমির তখন, এবং আপনি যদি নিজামীর কথা দেখেন, ইসলামী ছাত্র সংঘের মোস্ট লাইকলি হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, এবং নিজামী হচ্ছে গিয়ে জেনারেল সেক্রেটারি। সেই জন্য এটা কিন্তু ওদেরকে আটকানোটা কোনো সমস্যাই না। এবং যেটা বললাম যে ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু আমাদের আইনে আবার রেকগনাইজড, সেটা হচ্ছে সেকশন 4(2). সেকশন 4(2) আওতায়, ওই সেকশন 4(2) দিয়ে কিন্তু আমরা এটাকে ব্যবহার করে ওদেরকে কনভিক্ট করতে পারবো। সেজন্য সেটা একটা খুবই মানে একটা পসিবল একটা পথ আর কি। আরেকটা বিষয় যে আমরা শ্রোতাদের মতামতে চলে যাব, বেশ কিছু খুদে বার্তা আমাদের কাছে চলে এসছে। তার আগে একটা বিষয় জানতে চাচ্ছি যে মানে প্রায় দেখি, এবং বিশেষ করে সাম্প্রতিক সময়ে বিশেষ করে সাইদির মামলার ক্ষেত্রে যেটা বারবারই কথা উঠছে, যে আমাদের যে প্রসিকিউশন টিম বা সরকারি যে কৌশলী দলটা আমাদের আছেন, এটার যোগ্যতা দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে বারবারই। মানে এটা কি আপনিও যেহেতু কৌশলী দলের সঙ্গে আছেন এবং মানে সেখানে আপনি কি মনে করেন যে কৌশলী দলের উপরে দায় কতটা, যে মামলা দ্রুত মানে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা বা এর ক্ষেত্রে সীমাবদ্ধতা? দ্রুত এগিয়ে যাওয়ার ব্যাপারটা তো আগেই বুঝেছি, যে কিভাবে আসলে একটা স্ট্রাকচার বাইরে সাক্ষী আনতে পারেন না, এরকম একটা সাক্ষী যে আনতে পারছে না। এখানেও কিন্তু অনেক, আজকে আমি সমকালের একটা রিপোর্ট পড়ছিলাম, এটা সম্ভবত আজকের রিপোর্ট অথবা খুব রিসেন্ট টাইমস একটা রিপোর্ট, সেখানে যেটা দেখা যাচ্ছে ওদের রিপোর্ট অনুযায়ী কিন্তু কি বলছে ওরা, যে অনেক সাক্ষীকে কিন্তু ডিরেক্টলি থ্রেটেন করা হচ্ছে, জামাত ইসলামের পক্ষ থেকে থ্রেট করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এবং এমনিতেই কিন্তু ধরেন থ্রেটের কথা যদি বাদল দিতাম, এমনিতেও কিন্তু একটা ভয় কাজ করে যে এত বছর কিন্তু বিচারটা হয় নাই, ফাইনালি হচ্ছে, এটা আউটকাম কি হবে, একটা দ্বিধা থাকেই কিন্তু। সেই জন্য আগামীতে তো অবশ্যই ধরেন হয়তো বিএনপি জামাতের ক্ষমতা আসতে পারে, তখন এই সাক্ষীদেরকে কিভাবে ট্রিট করা হবে, মানে সাক্ষী সুরক্ষাটা সেখানে কাজ করবে কিনা, সেগুলো কিন্তু বিরাট বিরাট কোয়েশ্চেন। সেই জন্য, এবং এটা যদি কাপল করা হয় যে জামাতি থ্রেট দ্বারা, তখন কিন্তু অবশ্যই অনেক সাক্ষী থাকতে পারেন যারা ভীত হবেন, ভয় পেয়ে তারা আসতে চাবেন না। একটা এক্সাম্পল দিতে পারি, একজন সাক্ষী, উনি সম্ভব 14 নম্বর সাক্ষী না 17 নম্বর, আমার ঠিক মনে নাই, কিন্তু ওনার নাম হচ্ছে বাবুল, আব্দুল আলিম বাবুল না আব্দুল হালিম, এরকম বাবুল সাহেব। উনি যখন কোর্টে আসলেন সাক্ষ্য দিতে, উনি কিন্তু সরাসরি পয়েন্ট আউট করলেন ওপেন কোর্টে জামাতি লয়ারদেরকে উদ্দেশ্য করে যে আপনারা তো আমার দেশে বাড়িতে এসে আমাকে হুমকি দিয়েছেন। এবং তখন কিন্তু ওই জামাতি লয়াররা কিন্তু তাৎক্ষণিকভাবে কিছু বলে নাই, পরে ওরা একটা প্রেস স্টেটমেন্ট দিয়েছিল, কিন্তু সেজন্য এটা কিন্তু হচ্ছে। আচ্ছা, মানে একদম, এবং এটা সম্পূর্ণভাবে বেআইনি। তাহলে সেখানে তো সরকারের একটা কথাই আছে, এবং আদালতও বলেছেন যে সাক্ষীদের সুরক্ষা দিতে হবে। এটা আসামি, মানে এটা বাদী পক্ষের হোক বিবাদী পক্ষের হোক, দুই পক্ষের সাক্ষীদেরকে সুরক্ষা দিতে। তাহলে সাক্ষী সুরক্ষা দিতে আমরা কি আসলে পাচ্ছি, সমর্থ হচ্ছি সব ক্ষেত্রে? এই আমরা যে পাচ্ছি না সেটা কিন্তু কিছুটা হলেও এভিডেন্ট, কারণ অনেক সাক্ষী তো আসছেন না। 27-এ গিয়ে কিন্তু আমরা আটকে গেছি, এবং আমাদের টোটাল লিস্ট ছিল 68। তো কিছুটা হলেও কিন্তু সেই ইঙ্গিতই দেয় যে আমরা সেই সুরক্ষাটা পর্যাপ্তভাবে দিতে পারছি না। তো আমার মনে হয় এখানে ইমপ্রুভমেন্টের স্কোপ আছে।
ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় আমরা শ্রোতাদের মতামতে চলে যাই। আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। নীলক্ষেত থেকে রিয়াজ তিনি বলেছেন, তিনি খুদে বার্তা পাঠিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিএনপি তাদের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করার ফলাফল আগামী জাতীয় নির্বাচনে অবশ্যই পাবে। এই দলটি তাদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমানের আদর্শের উল্টো পথে চলছে। বাসাবো থেকে ফাহিম বলেছেন, দেশকে ভালোবাসলে, শহীদদের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা থাকলে মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া নিয়ে কেউ প্রশ্ন তুলবে না। ধানমন্ডি থেকে হিমু বলেছেন, জামাত বিএনপি লবিস্ট নিয়োগ করে বিদেশ থেকে বিভিন্ন ধরনের লোক নিয়ে আসার চেষ্টা করছে, যার মাধ্যমে এরা বিচারকে বন্ধ করতে চায়। গ্রিন রোড থেকে শিমুল বলেছেন, আসামের আইনজীবীরা যে কোনো উপায়ে সাক্ষীকে মিথ্যা প্রমাণ করতে বিভিন্ন মিথ্যার আশ্রয় যেভাবে নিচ্ছে তা ট্রাইব্যুনালের জন্য ভয়ঙ্কর। এ ধরনের মিথ্যা অভিযোগ করে তারা সাক্ষীকে হয়রানি করবে, তখন এই ধরনের আইনজীবী মিথ্যা অভিযোগ করে যখন সাক্ষীকে হয়রানি করা হবে, তখন এই আইনজীবীদের যাতে কোর্ট থেকে বহিষ্কার করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তরুণ শাহ তিনি বলেছেন, মন্ত্রীরা বিচার নিয়ে যেভাবে অতিরিক্ত কথা বলে যাচ্ছেন সেটা কি বিচারকে প্রভাবিত করছে না? মিরপুর থেকে তামিম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার হলে বাংলাদেশ অভিশাপ মুক্ত হবে। উত্তরা থেকে রুমি বলেছেন, বিচার প্রক্রিয়ায় কালক্ষেপণ করাটা মোটেও আশাব্যঞ্জক নয়, দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, রাষ্ট্রীয়ভাবে এই বিচার দ্রুত শেষ করা হোক। যাত্রাবাড়ি থেকে সুমন বলেছেন, সরকার কি যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার করতে ইচ্ছুক, নাকি তারা এই ইস্যু জিয়ে রেখে আগামী নির্বাচনে ফায়দা লুটতে চায়? মতিঝিল থেকে উল্লাস বলেছেন, গোলাম আজমকে বাইরে খাবার দেওয়া হচ্ছে, এর কোনো মানে হয়? অপরাধীকে অপরাধীর জায়গায় রাখা ভালো, এত মেহমানদারি কেন? উত্তরা থেকে রাজু বলেছেন, রাষ্ট্রপক্ষের বেশিরভাগ কৌশলী মানবতা বিরোধী অপরাধের মামলা পরিচালনার মতো যোগ্য এবং দক্ষতা সম্পন্ন নন। তাদের অনেকেই বাইরে ওকালতি করেন, ফলে এই মামলায় সময় দিতে পারেন না। এই ধরনের অভিযোগ আসছে, আপনার পর্যবেক্ষণ কি? আশকোনা থেকে রোজ বলেছেন, সাকা চৌধুরীর মতো লোকজন যেভাবে আদালত, কারাগার সহ সবাইকে বিব্রত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, আন্তর্জাতিকভাবে লবিং চালাচ্ছে, সেখান থেকে ট্রাইব্যুনালকে বিতর্কিত করার চেষ্টাকে প্রতিহত করতে হবে। মোহাম্মদপুর থেকে সীমানা বলেছেন, বর্তমানে যেখানে মুক্তিযুদ্ধকেও বিতর্কিত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধীরা, সেখানে ট্রাইব্যুনাল সংশ্লিষ্টরা যদি দক্ষতা দেখাতে না পারেন তাহলে সর্বনাশ। চাঁদপুর থেকে ওমর রেজা বলেছেন, আমাদের আইনজীবীরা যা দেখাচ্ছে তাতে আমরা আতঙ্কিত। 92 সালে গোলাম আজমের মামলার মতো জাতির কপালে দুঃখ আছে। কিশোরগঞ্জ থেকে মান্নান বলেছেন, যুদ্ধাপরাধীদের স্থান এই দেশে নাই, তাদের বিচার হতেই হবে। ফারুক বলেছেন, যুদ্ধাপরাধীদের তথ্য সংগ্রহে ট্রাইব্যুনালের তদন্ত দল যখন অপরাধীদের এলাকায় যান তখন কাজগুলো কতটা নিরপেক্ষভাবে হয়। এরকম আরো অসংখ্য খুদে বার্তা এসছে, অনেকে অনেক রকম মতামত পাঠিয়েছেন। তো আপনার হাতে সময় আছে 2 মিনিট। 2 মিনিটও না, আমাকে দেখাচ্ছে আসলে আমাদের প্রযোজক দেখাচ্ছেন 1 মিনিট। আপনার কিছু কনক্লুডিং সমাপনী কিছু বক্তব্য এখানে যেগুলো আপনি বলতে পারেননি মনে করেন, এবং প্রশ্নের মাধ্যমে যেগুলো এসছে মনে হয় আপনার উত্তর দেওয়া উচিত। একটা যেটা তো ক্লিয়ারলি এসেছিল যে আমাদের প্রসিকিউশন টিমের অ্যাবিলিটি নেই, যোগ্যতা। এটা জিনিসটা খুব সিম্পল। এই আইনের অধীনে যে মামলা, এটা কখনো আগে হয় নাই, সেই জন্য স্বাভাবিকভাবেই কিন্তু ইন্টারন্যাশনাল ক্রাইমসে সবাই এটা সময় লেগেছে মানুষের পরিচিত হতে, আমাদের প্রসিকিউশন টিমে পরিচিত হতে। কিন্তু গত 2 বছর কিন্তু আমাদের লেসন কম না, এই শিখে টিকে কিন্তু আমরা একটা পর্যায়ে এখন ফাইনালে এসেছি, এবং সেটা কিন্তু সেই ডিফেন্স লয়ারদের বেলাও প্রযোজ্য। ব্যারিস্টার রাজাক বলেন আর তাজুল সাহেব বলেন, তারাও কিন্তু সেই অর্থে নতুনই ছিলেন এই ধরনের মামলা পরিচালনা করার ব্যাপারে। সেজন্য এটা একটা শিক্ষার ব্যাপার, এবং এটা সেই সময়টা গেছে, এবং সময়টা আসলে দেওয়া প্রয়োজন ছিল, সময় দেওয়াটা প্রয়োজন ছিল। এবং কোথাও তো বাধা নেই, আরো দক্ষ প্রসিকিউটর নিয়োগ দেওয়া, ইনভেস্টিগেশন যখন হয় সেটা কোয়ালিটিকে আরো ইমপ্রুভ করা, কিভাবে ইমপ্রুভ করা যেতে পারে। ইমপ্রুভমেন্টের তো কোনো সীমা নেই, সেজন্য সেগুলি হোক, সেগুলি তো আমরা বাধা দিচ্ছি না, বা সেখানে তো কোনো দ্বিমত নাই। এবং ধরেন আরেকটা যেটা SMS আসলো যে মন্ত্রীদের মন্তব্যের ব্যাপারে, এটা তো আসলেই ঠিক। ওনারা যদি সম্পূর্ণভাবে কথাবার্তা বন্ধ করে দেন সেটাই সবচেয়ে ভালো হয় আর কি। তাতে অন্তত পক্ষে যেটা বারবারই অভিযুক্তরা বা এদের কাছ থেকে অভিযোগ আসছে যে সরকার বিচারকে প্রভাবিত করছে, কারণ বাস্তবতাটা হচ্ছে কি যে তাদের প্রভাব করার কোনো স্কোপই নেই, সুযোগই নেই। আমি তো সেখানে যাই, আমি তো দেখি, দ্যাট ইজ আউট অফ দ্য কোয়েশ্চেন। এবং আমাদের বিচারকরা আমি মনে করি যে অনেক স্বাধীনভাবে তারা কাজ করছে, নিজেদের স্বাধীনতাকে তারা পুরোপুরি এটা সীমারেখা টেনে দিয়েছে। দেখেন, কথার কথা, সময় যদিও খুবই কম, সরকার থেকে ডিক্লারেশন আসছিল গত বছর যে 16 ডিসেম্বরের মধ্যে গোলাম আজম বোধহয় আসে, সেটা কি হয়েছিল? হয় নাই। জাস্টিস নাসিম কিন্তু কি করলেন এবং ট্রাইব্যুনাল কি করলেন, ওই সময়কে যে ফর্মাল চার্জ বললেন যে এটা নতুন করে লিখে নিয়ে আসো, সেটা কি একটা ট্রাইব্যুনাল যদি ইনফ্লুয়েন্সড হয় সরকার দ্বারা, কখনো এটা কি সম্ভব ছিল? ধন্যবাদ আপনাকে সঞ্জীব হোসেন। প্রিয় শ্রোতা, আজ আমরা আন্তর্জাতিক অপরাধ আদালতের 2 বছর প্রত্যাশা এবং প্রাপ্তি এই বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং আমরা আশা করি যে বিষয়টা আমাদের শ্রোতাদেরকে যেই
কারো কারো মধ্যে এক ধরনের মানে অপ্রাপ্তির দুঃখ বোধ বা ইয়ে কাজ করছে যে 2 বছরেও এখন পর্যন্ত কোনো বিচার সম্পন্ন হলো না, শেষ হলো না, আগামী 1.5 বছর এটা কতটুকু হবে, এরকম কিছু শঙ্কা সংশয় মানুষের মধ্যে আছে। আশা করি সেগুলো আমরা দূর করতে পেরেছি এবং দ্বিতীয় ট্রাইব্যুনাল হয়েছে। আমরা আশা করি যে পুরো বিচার প্রক্রিয়া একটা গতি পাবে এবং আমাদের জনগণের যে প্রত্যাশা, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা দেশকে এই সমস্ত অপরাধীদের থেকে মুক্ত এবং দেখতে চাই এবং মুক্তি শহীদদের প্রতি সম্মান জানাতে চাই, তারা অন্তত পক্ষে কিছুটা আশা অন্তত রাখতে পারি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ আদালত একটা ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করবে এদের বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে। আপনাদের ধন্যবাদ প্রিয় শ্রোতা আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আপনারা জানেন যে আজকের আলোচনা আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি এসেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজের সঙ্গে সক্রিয় গবেষক সঞ্জীব হোসেন। প্রিয় শ্রোতা, FM 89.2 এর আয়োজন এবিসি মিঠা করা আপনারা শুনতে পাবেন সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার 5 দিন এবিসি খবর সন্ধ্যার আয়োজনের পর 6:35 আমাদের সঙ্গেই থাকুন। আগামীকাল একই সময় আবার ফিরে আসছে এবিসি মিঠা করা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবিসি মিঠা করা।